হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই ওদিকে তো একজন লেডি অফিসার এসে খবর দিচ্ছে সত্যজিৎকে যে এরকম এরকম ব্যাপার, যেই ছেলেটা রাঙাকে তীর দিয়েছিল সেই ছেলেটাই গায়েব। কেননা রাঙার তীরের ফলাতে যে ফলাতে নাকি সাপের বিষ পাওয়া গেছে, সেটা ওই ছেলেটাই নাকি দিয়েছিল। আর এই সমস্ত কিছু ধরা পড়ার পর থেকে, রাঙা অসুস্থ হওয়ার পর থেকে ছেলেটাই গায়েব হয়ে গেছে। এই সমস্ত কথা শুনে তো বৃন্দা ওদিকে অস্থির হয়ে পড়েছে। খুব ভয়, একটা মানুষ ধরা পড়ে যাওয়া গেলে যেরকম একটা ভয় লাগে, ঠিক সেই ভয়টা তার মধ্যে কাজ করছে। রাঙার কিন্তু চোখটা তার দিকে যায়। কি ব্যাপার, বড় বৌদি হঠাৎ করে এরকম ভাবে অস্থির হচ্ছে কেন? বড় বৌদি কি তাহলে কোনোভাবে কি তাহলে জড়িত? তখন ও কিন্তু আবার অভিনয় করতে থাকে। আর সাপের বিষ খুব ভয়ঙ্কর, কোন সাপ, কেমন সাপ, কাউকে কিন্তু ছাড়ে না, এইরকম ভাবে বলতে বলতে কিন্তু বরদিদি ওই বৃন্দার আশেপাশে ঘুরছে। আর বৃন্দা ভয়ে কিন্তু সিঁড়ি থেকে নেমে নিচে চলে এসেছে। সত্যজিৎকে ইশারা করে বৃন্দাকে প্রশ্ন করতে বলে। সত্যজিৎ তো ঠিক সেরকম ভাবে বৃন্দাকে প্রশ্ন করছে। আচ্ছা, সত্যজিৎ কিন্তু একদম ডাইরেক্ট চার্জ করছে বৃন্দাকে গিয়ে যে আপনি সাপুরের সাথে দেখা করেছিলেন না? আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে, আমরা কিন্তু সাপুরিকে অ্যারেস্ট করেছি। তিনি কিন্তু আপনার ছবি দেখে আইডেন্টিফাই করতে পেরেছেন যে আপনি ওনার কাছে গেছিলেন বিষ চাইতে। তো বিষের কি প্রয়োজন ছিল আপনার? বৃন্দা একেবারে ভয়ে ভয়ে বড় বড় চোখ করে সত্যজিতের দিকে তাকিয়ে আছে। সত্যজিৎ বলছে, যে সময় রাঙাকে বিষটা দেওয়া হয়েছিল, তীরের আগাতে যে ফলাতে বিষটা লাগানো হয়েছিল, আপনি কিন্তু সেই সময় বাড়িতে ছিলেন না। সত্যি করে বলুন, কোথায় ছিলেন আপনি? চুপ করে আছে বৃন্দা, শুধু ভয়ে কেঁপে যাচ্ছে। ওদিকে রাঙা তখন আবার ওই ফিস ফিস করতে করতে ওর আশেপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভয় দেখাচ্ছে ওকে, যদি ভয়ে কিছু বলে দেয়। তাও চুপ করে আছে। ওদিকে একলব্য অদিতিকে বলছে ফোনটা স্পিকারে দে তো। অদিতি ফোনটা স্পিকারে দেয়। তখন কিন্তু একলব্য তার বড় বৌদিকে প্রশ্ন করছে, সত্যি কথা বলো কিন্তু বড় বৌদি, আমরা কিন্তু এত কিছুর পরেও তোমাকে বাড়িতে আসতে দিয়েছি। এবার যদি কোনোভাবে জানতে পারি না যে তুমি এইসবের পেছনে আছো, তোমাকে কিন্তু হাজতবাস থেকে কেউ আটকাতে পারবে না। ওই জন্য সত্যি সত্যি কিন্তু বলে দাও যে তুমি এইসবের মধ্যে যুক্ত কিনা। একলব্য একই কথা বলছে, যে ছেলেটা বিষ দিয়েছিল সে কিন্তু উধাও, আর তুমি একই টাইমে কিন্তু বাড়িতে ছিলে না। বলছে ওই ছেলেটার সাথে কি কোনোভাবে যুক্ত? তুমি কিছু করতে বলনি তো? যে তীর মেরেছিল সে কে? সত্যি কথা বলো কিন্তু। বৃন্দা কিন্তু একটা উত্তর দিচ্ছে না, চুপ করে আছে। কিছুক্ষণ পর বৃন্দা বলছে দুহাত বাড়িয়ে, আমাকে অ্যারেস্ট করুন, আমাকে ধরে নিয়ে চলুন। তখন বাড়ির লোক, পাঞ্চালি, পিসিমা, এরা সব বলছে, তার মানে এই সমস্ত ঘটনা তুমি ঘটিয়েছো, এটা বলতে চাইছো তুমি করেছো এই সমস্ত কিছু? ওরা কিন্তু ভীষণ রেগে গেছে। এমনিতে তো বৃন্দাকে ক্ষমা করতে পারেনি, বাধ্যতামূলকই বাড়িতে রেখেছে। একলব্য বলছে, এখনো সময় আছে বৌদি, এইসব করে কিছু হবে না, সত্যি কথাটা বলো। পাঞ্চালি বলছে, শোনো বড় বৌদি, এইবার না তোমাকে সত্যি সত্যি জেলে যেতে হবে। একবারে বৃন্দার কাছে এসে আঙ্গুল দেখিয়ে বলছে। বৃন্দা বলছে, হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও না, পাঠিয়ে দাও। আমি জেলে গেলেই তো তোমরা শান্তি পাও, আমি জেলে থাকলেই তোমরা শান্তিতে থাকবে। আমি আসলে একটু উচিত কথা বলি তো, তাই আমি আজকে সবার চক্ষুশূল, আমাকে কেউ সহ্য করতে পারো না। তোমাদের কি মনে হয়, হ্যাঁ, আমি একটা মানুষকে খুন করতে চাইবো? খুনি আমি নাকি? একটা মানুষকে মারবো আমি, এরকমটা মনে করো তোমরা আমাকে? একলব্য কিন্তু সব ফোনে শুনছে। আপনারাই তো বললেন একটা ছেলে নাকি এইসব করেছে, তো ওই ছেলেটার সাথে আমারই বা যোগাযোগ হবে কি করে? আমি কি করে চিনবো ওই ছেলেটাকে? আরে বাবা, আমি কিছু করিনি। রাঙা কিন্তু মনে মনে ছেলেটার কথা খুব ভাবছে। তার কথাবার্তা, চালচলন, সবটাই মনে করছে সে। কোচ ম্যাডাম তাকে বলেছিল অনেক উপর মহল থেকে নাকি তার কাজের একটা ইয়ে এসছে এখানে, এরকমটা বলেছিল রাঙাকে। সব কথা কিন্তু মনে করছে। ওদিকে বৃন্দা বলছে, সব্য যখন আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল, আমি রাস্তার মধ্যে ভবঘুরে হয়ে ঘুরছিলাম। আমি কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না, কি করব, কোন দিকে যাব। আমি এটা জানতাম যে এই পরিবারে, এই সংসারে কেউ আমাকে ফিরিয়ে নেবে না। এমনকি আমার মায়ের বাড়িতেও আমার ঠাঁই হয়নি, কোথাও আমার ঠাঁই হয়নি। আমার তখন মনে হচ্ছিল যে আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই পৃথিবী ছেড়ে আমার চলে যাওয়াই ভালো। তখন একটা সাপুরের সাথে আমার দেখা হয়। আমি বলেছিলাম, আমাকে একটু বিষ দেবে গো, বিষ, আমি একটু খেয়ে শান্তিতে আমার প্রাণটা জুড়োবে, তাহলে আমি একটু শান্তিতে মরতে পারবো, আমাকে বিষ দেবে। অভিনয় শুরু করে দিয়েছে একদম। বিশেষ করে আমি কিন্তু এটাই বলেছিলাম। অদিতি, পাঞ্চালি, পিসিমণি সবাই মুখ ভেঙাচ্ছে, পছন্দ করছে না তো ওকে, তো এমনিতেও পছন্দ করে না, এখন আরো করে না। এবার সবাইকে নাটক করে বলছে, বিশ্বাস করুন আমি এমনটা করতে পারি না। রাঙার কাছে গেছে, রাঙা বলছে, বিশ্বাস কর রাঙা, আমি সবকিছু করতে পারি। আমি হয়তো তোকে ফাঁসানোর জন্য বাবার গলায় তীর পর্যন্ত মেরেছি, কিন্তু আমি তোর সাথে কোনো অন্যায় করতে পারি না। আমি তোকে খুন করার কথা আমি ভাবতেই পারি না, বিশ্বাস কর রাঙা। রাঙা তো আবার ভয় দেখানোর জন্য ফিস ফিস এরম করছে, আর বৃন্দা চমকে গিয়ে অন্যদিকে চলে যায়। বিশ্বাস করুন, বাইরে গিয়ে না আমার চোখটা খুলে গেছে। মনে হচ্ছে যেন আমি নিজেই নিজের সামনে আয়না ধরেছি, আর আমি নিজেকে দেখছি আর বলছি যে আমি এতদিন পর্যন্ত যা যা করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, আমি অনেক বড় ভুল করেছি, আমি যা করেছি আমি করেছি। এই পরিবারের সাথে আমি অনেক অন্যায় অপরাধ করেছি, কেউ আমাকে ক্ষমা করতে পারে না, ক্ষমা করার প্রশ্নই নেই। রাঙা কিন্তু অবাক হয়ে দেখছে বৃন্দাকে, সত্যজিৎ বাবুও তাই।
এত কিছু হওয়ার পর আমি বদলা নেবো, এটা কেন তোমাদের মনে হচ্ছে? কাকুতি মিনতি করে সবাইকে বলছে, একদম চোখে অঝোর জল, তার মানে একদম জল ঝরে পড়ছে। বলছে বিশ্বাস করুন সত্যজিৎ বাবু, আমি কিন্তু ওর একাডেমিতে মাত্র একবার গেছি, বাড়ির লোককে জিজ্ঞাসা করুন, ওরাই বলে দেবে, তাহলেই সব বুঝতে পারবেন আপনি। আমি ওর ওখানে কে আছে, কারা আছে, কি আছে না আছে, আমি কিচ্ছু জানি না ওখানকার ব্যাপারে, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি, হাত জোর করে বলছে। সত্যজিৎ কিন্তু তার দিকে চুপচাপ গটগট করে তাকিয়ে আছে। বলছে বিশ্বাস করুন, হয়তো ওর কোনো শত্রু হয়তো কাউকে ওখানে কাজে রেখেছিল, পাঠিয়েছিল হয়তো ওর ক্ষতি করার জন্য। আপনারা ওই যে থানাতে কে আছে বলছেন না, জেলে, ওখানে একটু খোঁজ খবর করুন না, তাহলেই তো ওর কাছ থেকে সমস্ত খবরটা পেয়ে যাবেন আপনারা। প্লিজ আপনারা সব সত্যিটা জানতে পেরে যাবেন, আপনারা একটু দেখুন না। সত্যজিৎ এবার বৃন্দাকে বলছে আপনি চুপ করুন, এখন যেহেতু আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই আমি এখন আপনাকে কোনো কিছু বলছি না, কিন্তু এটা ঠিক যে আমরা কিন্তু খুঁজে বের করার ঠিক চেষ্টা করব। আর যেই ছেলেটা ওখানে উপস্থিত ছিল সেই ছেলেটাকে তো আমরা খুঁজে ঠিক পেয়েই যাব, কারণ সেই হচ্ছে রাঙার ফলাতে, মানে রাঙার তীরের ফলাতে যেমন বিষ মিশিয়েছিল, ঠিক রাঙাকে ভুয়ো ফোন করিয়ে বাড়িতে বোম লাগানো আছে বলে ওখান থেকে কিন্তু ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছিল, মানে ওখান থেকে বাড়িতে পাঠিয়েছিল যাতে সে খেলতে না পারে, আর তার উপরে যাতে তীরের অ্যাটাকটা হয়। তো আমরা কিন্তু ঠিক খুঁজে বের করব, কারণ ও নিজেকে চালাক মনে করলেও কোনো না কোনো ক্লু কিন্তু ও ঠিক ছেড়ে যাবে, আর সেই সূত্রে আমরা ওকে ধরবো। বৃন্দা তো ভয় পায়, আর সত্যজিৎ বাবু এদিকে রাঙাকেও বলছে ঠিক আছে আমি তাহলে আসছি, এই বলে চলে যায়। ওদিকে বৃন্দা কিন্তু আহিরির কাছে গেছে দৌড়ে, একদম ভয়ে কাঁপতে কাঁপতে, যে সর্বনাশ হয়ে গেছে আহিরি, সর্বনাশ হয়ে গেছে, আমাকে তো এতক্ষণ ধরে বিষ টিস নিয়ে যা জেরা করার করলো, আমি তো কোনো রকমে কান্নাকাটি করে পার পেয়েছি, এবার ওরা এতক্ষণে নিশ্চয়ই সেন্ট্রাল লকআপ অব্দি পৌঁছে গেছে, সেখানে গিয়ে সেই লোকটাকেও নিশ্চয়ই জেরা করছে, ধরে ফেলেছে, যে লোকটা তোমার হয়ে কাজ করছে। সব শেষ হয়ে গেল আহিরি, এবার কি হবে, এবার কি হবে? আহিরি তো প্রথমে খুব ভয় পেয়ে যায়, চমকে যায়, কি বলে হ্যাঁ, এমনকি যারা অ্যাম্বুলেন্সে করে রাঙাকে নিয়ে গেছিল তাদেরকেও সবাইকে অ্যারেস্ট করে ফেলেছে, তাদের দলের মাথাকে পর্যন্ত অ্যারেস্ট করে ফেলেছে, আর সে বলে দিয়েছে যে জেলের কোন লোকটার ইনস্ট্রাকশন অনুযায়ী তারা কাজ করেছে। তো কি হবে এবার, এবার কি হবে? যদি কোনোভাবে সেই লোকটাকে জেরা করতে গিয়ে সবটা বলে দেয়, তাহলে তো তোমার কথা বলে দিবে, আর তুমি ফেসে গেলে তো আমি ফেসে যাবো, এবার কি হবে? তখন আহিরি বলছে এই ব্যাপার, ওরা সেন্ট্রাল থানা অবধি গেছে সেই লোকটাকে ধরতে, তুমি এতে এত ঘাবড়ে গেছো? বলছে কি বলছো আহিরি, এতে ঘাবড়াবো না? বলে তুমি তো আমার আদর্শ বড় বৌদি, তোমার দেখানো পথেই তো আমি চলেছি, মানে এর আগে কত কনফিডেন্ট ছিল তোমার মধ্যে, এখন কোথায় গেল সেই কনফিডেন্ট? যবে থেকে ওই বাড়ি থেকে তোমাকে বের করে দিয়েছে তবে থেকে তোমার মধ্যে থেকে কনফিডেন্ট সমস্ত কিছু লোপ পেয়েছে দেখছি। আরে বাবা কিচ্ছু হবে না, আগে আমার হয়ে যে কাজ করে তার অবধি তো পৌঁছোক, তার অবধি তো পৌঁছতে পারবে না কেউ, তো আমার অবধি পৌঁছানো তো অনেক দূরের কথা। এই কথাটা শুনে কিন্তু বৃন্দা অবাক হয়। রাঙাকে এবার সত্যজিৎ ফোন করেছে, তারা নাকি সেই লোকটাকে ধরতে পারেনি। বলে কি তোরা পাসনি? বলে সেন্ট্রাল লকআপে তো প্রচুর দাগি, মানে সবাই তো দাগি ক্রিমিনাল, কাকে ধরবো, মানে বোঝা যাচ্ছে না তো এতগুলো ক্রিমিনালের মধ্যে আর কার কাছে কিভাবে ফোন আসছে। আমরা তো ট্রেস করে লোকেট করে না হয় এই ঠিকানাটা জানতে পারছি যে এই সেন্ট্রাল লকআপ থেকে ফোন করা হচ্ছে, কিন্তু এখানে কোথায় কোন কোণে বসে কে ফোন করছে কিছু তো বোঝা যাচ্ছে না। আর আমরা যদি ওকে খুঁজে না পাই আমাদেরকে তো ইনভেস্টিগেশন বাধ্যতামূলক বন্ধ করতে হবে। রাঙা তো এই সমস্ত কিছু শুনে অবাক হয়ে যায়। বলে হ্যাঁ রাঙা, তুমি একটু ধৈর্য ধরো, তুমি বাড়িতে যে নাটকটা করছো এটা আমাকে কিন্তু একদম ঠিক বলে মনে হচ্ছে না, তুমি বরঞ্চ একটু নিজের দিকে ধ্যান দাও, নিজেকে আগে সুস্থ করে তোলো, তারপরে ঠান্ডা মাথাতে ধৈর্যের সাথে কিন্তু আমাদেরকে এই মানে লোকগুলোকে ধরতে হবে। রাঙা বলছে কি বলছিস, ধৈর্য ধরবো? ওই লোকগুলো ধরা পড়বে না? আমাকে যে মারতে চেয়েছিল, আমার ন্যাশনাল খেলার স্বপ্নটাকে শেষ করে দিয়েছে, তারা ধরা পড়বে না? বলছে দেখো রাঙা, যে কোনো কিছু করতে গেলে কিন্তু ধৈর্য রাখতে হবে, শান্ত থাকতে হবে, আমাদেরকে শান্তভাবে ভাবতে হবে, কোনো প্রমাণ ছাড়া, কোনো এভিডেন্স ছাড়া তো আমরা কোনো কিছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের খেয়াল রাখো, এই বলে ফোনটা রাখে। রাঙা এদিকে চিন্তা করছে যে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরা মানে সময় দেওয়া মানে তো বাড়িটাকে বিপদে ফেলা, বাড়ির সবাইকে বিপদে ফেলা। যতদিন অপেক্ষা করবো ততদিনে তো ওই শয়তানগুলো এই পরিবারটার আরো কোনো ক্ষতি করার চেষ্টা করবে। আর ওদিকে আরণ্যককে তার বন্ধু বলছে, যে বন্ধুটার সাথে ভালোবাসার অভিনয় করছে আহিরি, সে তারা দুজন মিলেই ফ্লাই করবে আর কি, জয়পুরের ফ্লাইটে, জয়পুর যাচ্ছে। বলছে চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে, আমাদের দুজনকেই তো ফ্লাই করতে হবে, বুঝতেই পারছিস অনেক বড় রেসপন্সিবিলিটি আমাদের উপরে, এই বলে একলব্যকে নিয়ে যায়। রাঙা বলছে না না, আমি কিছুতেই অপেক্ষা করতে পারবো না, কিছুতেই না, আমাকে কিছু একটা করতেই হবে। আচ্ছা বড় বৌদিদি তখন ওরকম ভাবে ঘাবড়ে গেল কেন? চোরের মন পুলিশ পুলিশ, এরকম ব্যাপার কি? রাঙা সন্দেহ করছে। এবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পর যে রাঙা কিন্তু নিজের পিঠে মলম লাগানোর চেষ্টা করছে, কিন্তু হাত কিছুতেই পৌঁছচ্ছে না। ঠিক সেই সময় কিন্তু একলব্য চলে আসে ডিউটি থেকে, এসে দেখছে এরকম ব্যাপার, তখন দরজাটা লাগিয়ে রাঙাকে বলছে যে মানে মলমটা নিয়ে নেয়। রাঙা তো চমকে ওঠে, ঘুরে দেখে তার উড়নবাবু।
বলছে যে বাড়িতে অদিতি আছে, পিসিমা আছে, তাদেরকে বললেই তো মলমটা লাগিয়ে দিত, যেটা পারবে না সেটা করছো কেন, এসো বসো এখানে। এই বলে বিছানাতে তার পাশে বসায়, বলে মলমটা আমি লাগিয়ে দিচ্ছি। রাঙা ফট করে উঠে পড়ে, একটু ইতস্তত বোধ করছে আর কি। তো বলছে কি হলো বসো, আবার ধরে বসিয়ে দেয়। তারপর একলব্য আস্তে আস্তে করে মলমটা লাগিয়ে দিচ্ছে পিঠে। রাঙা চুপচাপ বসে আছে, কিছু একটা অনুভূতি হচ্ছে তার উড়নবাবুর দিকে বারবার করে তাকাচ্ছে, আর তার উড়নবাবু মানে একলব্য তার দিকে তাকিয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। আর হ্যাঁ, পর্বের বিস্তারিত দেখতে কিন্তু স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে। টাটা।